দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং প্যাটার্ন, এবং আমাদের সাথে এই কাজটি যিনি করে দেখাবেন তিনি হচ্ছেন আতিয়া সিদ্দিকা কেয়া, পরিচালক বিবির বসন। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেশ টিভিকে ধন্যবাদ আমাদের এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই আমরা কোর্সে ফিরে যাব, তবে জি। তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি, চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি কোর্সে। আপা, আমরা তো গতকালকে যে বিষয়টি দেখিয়েছিলাম পাইপলাইন, সেটার যে বাকি অংশ আজকে দেখাবো, তারপরে আমাদের আজকের যে বিষয় সেখানে আমরা পরবর্তীতে চলে যাব। হ্যাঁ, আমরা গতকাল দেখিয়েছিলাম যে আমরা ৪ টুকরো কাপড়, জাস্ট পাইপের মতন, যার জন্য এটাকে বলছে পাইপলাইন। তো ৪টা টুকরো কাপড় নিয়েছি, চাইলে এখানে ৬টা কালার ৮টা কালারও নেওয়া যেতে পারে, তবে অবশ্যই খেয়াল রাখবো যে এটা যেন জোড়া আকারে হয়, মানে বেজোড় সংখ্যায় আমরা টুকরোগুলো নিব না। তো আমরা এখানে ৪টা কালার নিয়েছি। আচ্ছা। তো ৪টা কালার নিয়ে পরপর কিন্তু এবং একই মাপে নিয়েছি আমরা চওড়ার দিক থেকে। তো ৪টা নিয়ে আমরা এপাশে পিন আপ করে নিয়েছি। পিন আপ করার পরে আগে পিন আপ করে সেট আপ দিয়ে যে আমরা সেলাই দিয়ে দিয়েছি ব্যাক সাইডে। আচ্ছা। এরপরে কাপড়টাকে আয়রন করতে হবে। আয়রন করার পর আমরা যেটা করেছি সেটাই এখন করে দেখাবো, যে আমরা তো এটা গতদিন করেছি, পরবর্তী প্রসেসটুকু কিভাবে গেল এবং এটাকে 4 প্যাচে কিভাবে আমরা নিয়ে আসব। আমাদের একটা টুকরা থেকে আর আসলে কতটুকু তৈরি করব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আমি কোন পোশাকে আমার এই প্যাচওয়ার্কের কাপড়গুলো ফেলবো বা সেটা দিয়ে নকশা করব, সেটা সম্পূর্ণ ওইটার উপরই ডিপেন্ড করবে। যেহেতু আমি এখানে অল্প সময়ে আমরা কাজ দেখাচ্ছি, তো আমরা ছোট টুকরোই নিয়েছি এবং এটাকে হাফ করে ফেলবো সম্পূর্ণ। আচ্ছা। অবশ্যই মার্ক করে নিব, কারণ না হলে দুইটা টুকরা যদি দুই রকম হয়ে যায় সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হবে। দেখা যাবে আমাদের মাপ ঠিক থাকবে না। এখান থেকে কি আমরা দুইটা টুকরো পাবো? হ্যাঁ, এখান থেকে প্রথমে আমরা দুইটা টুকরা করব, কারণ এ আর বি এই দুইটা অংশ থেকেই আমরা কাপড় নিব। তবে কথা হচ্ছে যে যখন আমরা স্লাইস করব এবং 4টা ঘরে ভাগ করব, সেখানে অবশ্যই কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটু খেয়াল করব পরে। আমরা আগে দুইটা টুকরা করে নিই, পাইপলাইন থেকে আমরা এখন দুইটা টুকরাতে যাচ্ছি। কাটার আগে অবশ্যই মাপঝোপ করে নিতে হবে যেন দুই সাইডই সমান থাকে। হ্যাঁ, এবং এটা কিন্তু বাঁকা আছে কাপড়টা, এটাও আমরা সোজা করে নিব। তো আমরা দেখেন দুটো টুকরো পেয়ে গিয়েছি। হুম হুম। এই দুটো টুকরোকে আমরা এবার যেটা করব যে আমরা দেখব যে আমাদের মেজারমেন্টটা যদি ঠিক থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা সাইড থেকে সবগুলো কাপড় কেটে নিব। আচ্ছা। আর আমি প্রতিটা ক্লাসে যে কথাটি সবসময় বলি যে আমরা রোটারি কাটার যখন ব্যবহার করব অবশ্যই রোটারি কাটার ব্যাকে টানবো না। কাপড়টা কাটার সময় অনেকে যেটা করেন বারবার এভাবে আপ ডাউন করে টানাটানি করেন, সেটা করা যাবে না কখনোই। পাইপলাইন প্যাটার্ন থেকে তো আজকে আমরা দুই টুকরো পেলাম। হ্যাঁ, এছাড়া কি আমরা আরো বেশি টুকরো হ্যাঁ, করতে দুইটা পারি? টুকরো পেয়েছি। এই দুই টুকরো থেকে আমরা যেটা চলে যাব যে 4 প্যাচে যাব। আচ্ছা। 4 প্যাচে কিভাবে যাব এবং কিভাবে আমাদের নকশাটা আসবে খুব সহজেই, যেটা নকশা তৈরি হওয়ার পর বোঝা যাবে না যে এত সহজেই আমাদের কাজ হয়েছে, কিন্তু নকশাটা দেখতে সুন্দর লাগবে। সেটারই সহজ কি পদ্ধতি, কোন পদ্ধতি অ্যাপ্লাই করে মানে আমরা আমাদের কাজটাকে সহজ করতে পারি, তার জন্যই আমাদের এই চেষ্টা। আমরা ঠিক এখন কি করছি? আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিটা টুকরো যদি এ আর বি হিসাব করি, ক্রস করে কোয়ার্টার করব আমরা। আমরা ক্রস দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
এবং পেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে এটা কিন্তু মার্কার পেন না বা নর্মাল সাইন পেনও না। এগুলো সাধারণত যে পেনগুলো আর কি ব্যবহার করলে এটার দাগ কিছুক্ষণ পরে বাতাসে এমনিই মিলিয়ে যাবে, অথবা ওয়াশ করলে পানিতে লাগলে দাগটা চলে যাবে। নকশি কাঁথা আঁকার ক্ষেত্রেও এই পেনগুলোই ব্যবহার করা হয় এবং আমাদের দাগ দেওয়ার জন্য এটাই ব্যবহার হয়। এই পেনটির নাম কি? এটা হচ্ছে এয়ার রিমুভাল পেন অথবা ওয়াটার রিমুভাল পেন, মানে পানিতে লেগে যেটা চলে যায় সেটা হচ্ছে ওয়াটার। এটা আমরা সহজেই কোথা থেকে পেতে পারি? এটা স্টেশনারি দোকানে পাওয়া যায় আপা, আর অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এই পেনগুলো পাওয়া যায়। আচ্ছা। আমরা কিন্তু এখানে হাফ, ফার্স্টে হচ্ছে হাফ করেছি, আবার দেখেন কোয়ার্টার করব, মানে একটা টুকরো থেকে আমরা 4টা টুকরো করছি। আচ্ছা, তাহলে আজকে যেহেতু আমরা 2টো টুকরো করেছি সেখান থেকে আমরা 8টা পেবো। সেখান থেকে 8টা করব, রাইট। খুব সহজেই কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, আমরা এ থেকে 4টা পেয়ে গিয়েছি। সেম একইভাবে আবার বিও করতে হবে, কিন্তু বিটা যদি আমরা কমপ্লিট না করি তাহলে আসলে আমি বোঝাতে পারবো না যে কেন নকশাটা কিভাবে আসলো, এবং এ থেকে একটা অংশ নিব, বি থেকে একটা অংশ নিব, তাহলেই আমাদের পূর্ণাঙ্গ যে 4 প্যাচ হবে সেখানে নকশাটা তখনই তৈরি হবে, তাছাড়া হবে না। আচ্ছা, যদি এ থেকেই দুটো অংশ নিয়ে নিই আমাদের ওই নকশাটা অ্যাকচুয়ালি আসলে আসবে না। অনেকে বলতে পারেন যে আমি চক দিয়ে দাগ দিব। চক দিয়ে দাগ দিতে গেলে যেটা হয়, চকের দাগটা কিন্তু মোটা হয়, আর প্যাচওয়ার্কের ক্ষেত্রে সূক্ষ্ম দাগ সূক্ষ্মভাবে যদি কাটা যায় তাহলে কোনাগুলো মেলাতে, জয়েন্টগুলো মেলাতে খুব সুন্দর হয়, তাছাড়া দেখা যায় যে প্যাটার্নটা ঠিকঠাক আসে না। আচ্ছা। কাপড় যদি কোথাও কাটা না হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা মেনটেন করবো যে আবার প্রয়োজনে দাগ দিব, কিন্তু আমরা খুব স্বল্প সময়ের কারণে দেখা যায় যে এক সুতা লেগে আছে, টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করি, তো ওটাতে যেটা হয় কাপড়টা বাঁকা হয়ে যায়। হুম হুম। এখন আমরা কি করব? এটা কিন্তু বি অংশের টুকরো আর এটা হচ্ছে এ টুকরো। এখন কথা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি আমাদের কোনো টুকরাতে 4টা কালার কম্বিনেশন এসছে, হুম হুম। আর কোনোটাতে 2টা কালার কম্বিনেশন এসছে। একই কাপড় কিন্তু 4টা পাইপলাইনের জোড়াতেই কিন্তু এরকম এসেছিল, কিন্তু কোনো অংশে 2টা এসছে, কোনো অংশে 4টা এসছে। তো এখন এ থেকে যেটা নিব এবং বি থেকে যেটা নিব, তো আমরা যেটা করব যে একই রকম কাপড়টাকে আমরা আগে রাখার চেষ্টা করি। আচ্ছা। আমরা কিভাবে মিলিয়ে নিচ্ছি? একটু আমরা দেখা যাচ্ছে যে 4টার একটা অংশ নিচ্ছি, সেই সাথে আমরা বি এর থেকে একটা নিয়ে নিচ্ছি, এবং আমরা একটু আগে বড়টাই দেখাই। আমরা এখান থেকে 4টা টুকরো তৈরি করব, আগে সবার আগে হচ্ছে আমরা 4টা টুকরো তৈরি করব। তো একটা অংশের আমরা সামনে রেখে দিচ্ছি, দেখেন একটার হচ্ছে 2টো অংশ নিচ্ছি, আর একটার হচ্ছে আমরা 4টা অংশ নিচ্ছি, নিয়ে আমরা টোটালি এক একটা করে এই যে এরকম করে আমরা একটা স্কোয়ার করব। আচ্ছা। তো এক পাশে কিন্তু 2টা স্কোয়ার পড়ছে, আর এক পাশে 4টা মানে দুটো যে টুকরো সেই জয়েন্টটা ট্রায়াঙ্গেল পড়ছে, আর এক পাশে 4টা কালার কম্বিনেশনের ট্রায়াঙ্গেল পড়ছে। তো ঠিক এগুলোকে আমরা যখন এই যে মেলাবো, আমরা মেলানোর সময় খেয়াল করব যে এই যে মুখগুলো আমরা একই দিকে রাখছি।
কারণ একটা থেকে তো আর সব একই রকম কাপড়টা বের হবে না। ঠিক এরকম করে করে দেখেন আমরা কিন্তু কাপড় পেয়ে যাচ্ছি যে এক একটা টুকরো আমরা রেডি করি। তো এখানে ঠিক এভাবে করে আমরা সবগুলো জয়েন্ট এক জায়গায় করে করে আমরা টোটাল হাফ যে অংশটা, যে সেটাকে দিয়ে আমরা একটা করে হাফ মানে কোয়ার্টারের দুটো নিয়ে আমরা একটা করে হাফ পেয়েছি। আচ্ছা, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, প্রতি কোয়ার্টার থেকে এ থেকে একটা, বি থেকে একটা, যখন আমরা এভাবে নিয়েছি দেখেন এখানে কিন্তু ট্রায়াঙ্গেল চলে আস হাফ মানে ট্রায়াঙ্গেল ঠিক না, হাফ চলে আসছে। আমরা এখান থেকে এর একটা, বি এর একটা এবং একটা দুইটা কালার, একটা চারটা কালার, দুটো মিলিয়ে যখন হাফ এসছে সেই হাফ দুটোকে যখন একসঙ্গে অ্যাটাচ করছি তখন কিন্তু একটা স্কোয়ার তৈরি হচ্ছে। তো এভাবে করে করে আমরা চারটা করে স্কোয়ার করব, একটা দুটো তিনটা চারটা, আমরা চারটা স্কোয়ার ঠিক একই পদ্ধতিতে পেয়েছি জয়েন্ট দিয়ে। তো যখন এগুলো জয়েন্ট দিয়ে চারটা পেলাম, এবার হচ্ছে এই চারটাকে আমরা কিভাবে শেপে আনতে পারি, মানে এখানে অনেকগুলো প্যাটার্ন ফলো হয়েছে। প্রথম কথা হচ্ছে পাইপলাইন থাকবে, পাইপলাইনকে দুই টুকরো করব, দুই টুকরো করার পরে আমরা সেখান থেকে ক্রস স্টেজে গিয়ে কোয়ার্টার করব, কোয়ার্টার থেকে আবার ব্যাকে চলে আসব হাফ, হাফ থেকে ফোর প্যাচ। আচ্ছা। তো এটাকে সার্বিকভাবে মনে হচ্ছে জটিল, কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো যে এটা খুব জটিলতার আসলে কিছুই নেই যদি স্টেপে ফলো করি। কিন্তু যিনি এটা দেখবেন না বা এই স্টেপটা ফলো করবেন না, টোটাল প্যাটার্ন রেডি হওয়ার পরে তার কাছে মনে হবে যে এটা খুবই কঠিন একটা কাজ। ওইগুলোকে জয়েন্ট দিয়ে যখন আমরা এইভাবে চারটা করে চারটা টুকরো পেয়েছি, এখন এই চারটাকে সেটআপের বিষয়, সেটআপটা কিভাবে করবেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়েলো যে কর্নারটা আছে দুটো মুখ কাছাকাছি অপোজিটে, আবার এই পাশে যে দুটো মুখ সেটা আবার এই কাপড় আর এই কাপড় কিন্তু একই কাপড়, কিন্তু যেহেতু কাপড়ের মধ্যে সাদা আর ইয়ে ছিল যার জন্য দুটো কালার ছিল, যার জন্য অন্যরকম হয়েছে। কিন্তু আমরা যদি ইয়েলোটা প্রিন্টটা ফলো করি, একটু খেয়াল করি, তখন কিন্তু দেখা যাবে যে ইয়েলো সেম সেম মুখামুখি হয়েছে। তো আমরা এভাবেই মুখোমুখি করে দেন এটাকে স্টিচ করব। তো স্টিচ করার নিয়ম সবসময় একই রকম, যে আমরা পিন আপ করবো, অপোজিট করে পিন আপ করবো। এখানে দেখেন ফোর প্যাচ, যেহেতু চারটা টুকরা, এই টুকরা এটাকে বলছে ফোর প্যাচ, এবং ফোর প্যাচ দিয়ে যে টোটাল একটা স্কোয়ার শেপ আসছে এটা দিয়ে 16x16 একটা কুশন তৈরি হবে। আচ্ছা, তো আমরা এটার পূর্ণাঙ্গ যে কাপড়টা সেটা একটু দেখাই, আমাদের মেক করা আছে, সেম একই পদ্ধতিতে আমাদের এটা তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা প্যাটার্নগুলো ফলো না করে হুট করে যদি কাউকে এই কাপড়টা দেখায়, সে কিন্তু বুঝবেই না যে এই টুকরাটা এভাবে কেটে জোড়া দিব, আলাদা করে এটা জোড়া দিব, এটা দিব, কিন্তু প্রসেসটা কিন্তু এত জটিল না, জাস্ট চারটা ধাপ মেনটেন হচ্ছে, সেই অনুযায়ী টোটাল একটা কাপড় রেডি হয়ে যাচ্ছে। এবং এটা দিয়েই 16x16 কিংবা 14x14 একটা কুশন কাভার রেডি হতে পারে। কিংবা কেউ যদি মনে করেন যে এটা একটা ইয়োক আকারে ব্যবহার করবেন, সেটাও করা যেতে পারে। তো আমাদের এই পাইপলাইনের থেকে যে ফোর প্যাচের যে ডিজাইনটা এসছে সেটা আমরা দেখিয়েছি, কিন্তু তার আগে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে যে শাড়ির বর্ডার মেক করি জয়েন্ট দিয়ে, যে বরফি আকারে যে বর্ডারগুলো হয়েছে, এটা হচ্ছে বর্ডার। সেই বর্ডারটা কোথায় ব্যবহার হয়েছে সেটা আমরা একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমাদের এটা একটা শাড়ি, শাড়িটাতে হ্যান্ড পেইন্ট করা হয়েছে, কিন্তু আমরা বর্ডার ভাবে ইউজ করেছি, যে এখানে বর্ডার ইউজ হয়েছে। আমরা যদি খেয়াল করি এটা আমাদের আঁচলের পোরশন, তো চারদিকে কিন্তু এই বর্ডারটাই আমরা দিয়েছি, কিন্তু মাপটা খালি কম নিয়েছি একই। এখন বলতে পারেন নতুনত্ব কি, আমরা পাশাপাশি যদি আরেকটা শাড়ি দেখি, এই শাড়িটা আমাদের রেগুলার কাজ, এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, কিন্তু সেটার থেকে আমাদের এই প্যাটার্নটা ভিন্নতা এনেছে এবং আলাদা একটা স্বকীয়তা তৈরি করেছে, যে এখানে জিগজ্যাগ করে বর্ডার দেয়া, এখানে কিন্তু কাপড়টাকে ভেঙে দিয়ে তারপরে সেলাই করা, কিন্তু এটাকে কিন্তু জিগজ্যাগ করে কাটা হয়েছে, এটা আলাদা একটা নকশা যোগ হয়েছে। আচ্ছা, এর সাথে আপনারা কাপড় দিয়ে ভিতরে নকশা করা হয়েছে। হ্যাঁ, যেমন স্কোয়ার প্যাটার্ন আমাদের দেশে যেটা কন্টিনিউ কাজ হচ্ছে সেটা হচ্ছে স্কোয়ার প্যাটার্নের কাজ, জাস্ট এটাই কাজ হচ্ছে।
আচ্ছা। এটা সুন্দর, আমরা বলছি না যে এটা চলবে না, তবে এটাই চলছে, কিন্তু তার বাহিরেও যে অনেক কিছু কাজ আছে সেটাকে ডেভেলপ করা যায়, এবং দেশের বাইরে বায়ার যদি আমরা চুজ করি, আমরা যদি বড় সেক্টরে কাজ করতে চাই, তখন আমাকে প্যাটার্ন ফলো করতে হবে, তখন এটা রিজেক্ট হয়ে যাবে। কারণ হচ্ছে তারা বায়ার যারা থাকেন বা বহির্বিশ্বে যারা কাজ করেন এগুলো নিয়ে, তারা প্রত্যেকেই প্যাটার্ন ফলো করেন, যেটা এই যে আমরা এই কাজটা করেছি 4 প্যাচ বা 6 প্যাচ, 9 প্যাচ, 16 প্যাচ, এভাবে তারা এগুলো খেয়াল করেন। আর এই যে দেখেন এখানে চমৎকার একটা কাজ আছে, সেটা হচ্ছে হেক্সাগনের কাজ। তো আচ্ছা। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আগে ছিল না, এখন আসছে, কারণ হচ্ছে আমরা ট্রেন্ড আপ করছি, এবং সেই সাথে আমাদের পার্টিসিপেন্টের কাজ, এটা কিন্তু আমার কাজ না, আমার একজন পার্টিসিপেন্টের প্রতিনিয়তই কাজ। কিন্তু নতুনত্ব হ্যাঁ, আসছে। তো আমরা তারা বাকি এই অংশ কাজগুলো দেখব, করতে তবে গিয়ে, তার আগে হ্যাঁ। নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং প্যাটার্ন। প্যাটার্নের তো আসলে কোনো শেষ নেই, কিন্তু আমরা আজকে কথা বলবো হেক্সাগন প্যাটার্ন নিয়ে, যার 6টা বাহু সমান। আর এটা আরেকটা করা যায় যে অপোজিট বাহুগুলো সমান, সেটা নিয়েও কাজ করা যায়। হেক্সাগনের দুটো প্যাটার্ন চলে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে হেক্সাগন প্যাটার্নের যে বাহুগুলো 6টা বাহুই সমান, ঠিক আমরা যেটা করি এভাবে গ্রাফ পেপারে আমরা এটাকে মেনটেন করি আগে, যে আমরা কোন ডিজাইনটা বা কোন নকশা তুলতে যাচ্ছি। তো 3টা হেক্সাগন এখানে একটি হেক্সাগন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, যার প্রত্যেকটা বাহু 2 ইঞ্চ করে। তো সেটার প্যাটার্নেই আমরা এই যে কেটে নিয়েছি, এটা বড় হেক্সাগন। আমরা কোথায় দিব, শাড়িতে যদি বড় করে দিতে চাই তাহলে এই যে বড় প্যাটার্ন, আর যদি ছোট দিতে চাই তাহলে 2 ইঞ্চের এটা নিয়েছি। তো এক একটার মেজারমেন্ট এক এক রকম থাকে, সেগুলোকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এবং এই হেক্সাগন ব্লকটাকে, মানে এই প্রতিটা হচ্ছে এক একটা ব্লক, তো এখানে 3টা জোড়া হতে পারে, 4টা জোড়া হতে পারে, 6টা হতে পারে, কিন্তু সেগুলো মিলিয়ে যে নকশাটা চলে আসে, যেমন আমরা এখানে 3টা জোড়া দিয়ে বুঝিয়েছি যে কিভাবে জোড়াটা হবে, এবং একটা হেক্সাগন থেকে এখানে 3টা হেক্সাগনকে আমরা জোড়া দিয়েছি। তো এই 3টাকে যখন একসাথে জোড়া দিচ্ছি, আমরা খেয়াল করেছি কিনা জানি না, মৌচাকে ঢিল দিয়েছি তো ছোটবেলায় অনেকে, তো মৌমাছি কামড় দিতে আসে সেটাই দেখেছি, কিন্তু বাকিটুকু আসলে কেউ ওভাবে খেয়াল করিনি যে মৌচাকের যে বাসা থাকে সেটা কিন্তু খুব সুন্দর একটা গ্রামার ওখানে মেনটেন হয়। সৃষ্টিকর্তা কি অদ্ভুত খেলা সেখানে। তো ওটাকে বলে কিন্তু হানিকম্ব। মৌমাছির চাকির থেকে ওইটার যে নকশাটা এসছে সেটাকে বলে হানিকম্ব, ডিজাইনটার নাম। তো আমাদের এইখানে যে ডিজাইনটা এসছে পুরো ডিজাইনটাকে বলছে হানিকম্ব, এবং আমরা গ্রাফে করে নিই। তার কারণ হচ্ছে আমাদের আসলে মডিউলটা রেডি করতে হয়, ডিজাইনটা রেডি করতে হয়, মুডবোর্ড রেডি করতে হয়, যার জন্য এভাবে করে আমরা করে নিই। তো হেক্সাগনের এই এক একটা ব্লক দিয়ে যখন আমরা 3টা বা 4টা বা 5টা ব্লক এক জায়গায় করছি, দেন সেটাকে আমরা ওই নকশাটার নাম বলছি হানিকম্ব। তো প্যাটার্নের নাম হচ্ছে হেক্সাগন, নকশার নাম হচ্ছে হানিকম্ব। কিন্তু যদি আমরা হানিকম্ব বলতে হয়, সেখানে হেক্সাগন প্যাটার্ন সিঙ্গেলি কাজ করবে না, হেক্সাগন প্যাটার্নের 2 বা ততোধিক মানে কাজ থাকতে হবে সেখানে, তখন সেটা হানিকম্ব হচ্ছে। এখন আমরা চলে যাই যে কিভাবে এই হানিকম্ব নকশাটা আমরা তৈরি করতে পারি। তার জন্য আমরা 3টা কালার কম্বিনেশন নিয়েছি। আমরা একটু সোফার কালারগুলোকে এখানে বেছে নিয়েছি। এখানে আমরা কি আমাদের কাপড় এই যে নিয়েছি? প্যাটার্নটা, কটন। আমার যে কাপড়গুলো আছে এখানে সবই গার্মেন্টস কটন, যেটা আচ্ছা। একটু ভারী সেটাকে নিয়েছি। আর হচ্ছে এখানে 2 ইঞ্চির ব্লকটাকে আমরা নিচ্ছি আপাতত। 2 ইঞ্চ বলা হয়েছে তার কারণ এর প্রত্যেকটা বাহুতে 2 ইঞ্চ করে আছে, এবং 6টা বাহু, এর জন্যই কিন্তু এটাকে হেক্সাগন বলছে, কারণ 6টা বাহু। তো এই প্যাটার্নগুলো ধরেই আমরা আসলে আগে মার্ক করে নিব, না হলে কোনাগুলো মেলাতে খুব কষ্ট হয় আমাদের। তো এই টুকরো টুকরো কাপড়গুলো যাদের ঘরে আসলে পরে থাকছে বা সংগ্রহে থাকছে কিছু কাপড়, সেখান থেকে কিন্তু আমরা এই যে দেখেন কত সুন্দর করে এক একটা কাজ পেয়ে যাচ্ছে। হতে পারে এটা হোম ডেকোরে অ্যাটাচ করে আপনি হোম ডেকোর করছেন, হতে পারে আপনার টেবিল ম্যাট, হতে পারে একটা কুশন কাভার, হতে পারে শাড়ি বা পাঞ্জাবিতে দিতে পারেন। তারপর আপনি গহনার কাজ করতে পারেন ছোট ছোট করে প্যাটার্ন করে। বা আমরা যদি বলি যে আমরা ঘরে পর্দা দিতে পছন্দ করি বর্তমানে, তো সেই জয়েন্ট দিয়ে আমরা পর্দা করতে পারি, কিংবা মানে হানিকম ডিজাইনে যদি আমরা চিন্তা করি যে আমরা শাড়ির একটা আঁচল করব, সেটা করতে পারি। অনেক কাজ করা যায়। বা মানে ওয়েস্ট কোট যেটা,
বা শীতের জন্য যদি আমরা জ্যাকেট করতে চাই সেখানেও হানিকম্বের প্যাটার্ন চলবে। এখন কাজ কোথায় আমরা করব সেটা হচ্ছে চয়েস আমার এবং কাস্টমার ডিমান্ড কি আছে সেই বুঝে আমরা কাজ করব। কিন্তু মূল কথা হচ্ছে আগে এটার প্যাটার্নটাকে আমার রেডি করতে হবে। এখন আপনারা চাইলে যারা কাজ করবেন যদি রোটারি কাটার ব্যবহার করতে চান সেখানে রোটারি কাটারও ঠিক আছে। আর যদি ভাবেন যে না জিগজ্যাগ, আমি দুটোই কেটে দেখাচ্ছি আপনাদের, জিগজ্যাগ সিজারে কাটবেন সেটাও হতে পারে। রোটারি কাটারে কাটলে সূক্ষ্ম হবে, আর জিগজ্যাগে কাটলে ধরার সময় একটু খেয়াল করতে হবে যে যে দাগ আছে সেই দাগের উপরে যেন দাঁতগুলো গিয়ে পড়ে। দাগের বাইরে থেকে কাটতে হবে যেহেতু এটা হ্যাঁ। জিগজ্যাগ। এবং মাপের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাপটা যেন ঠিক থাকে। আমাদের এটা বোধহয় একটু বেশি আছে, 3.5 ইঞ্চি আছে এখানে। এটাকে আগে কেটে নিই। আমরা যে প্যাটার্নে দাগ দিয়ে নিয়েছি সেখানে আবার কেটে ঠিক নিচ্ছি। দাগ বরাবরই আমরা কেটে নিচ্ছি। প্রথমে কি প্যাটার্নের জন্য এগুলো আগে রেডি করে তারপরে হচ্ছে আমরা স্টিচে প্যাটার্ন যাব? তো আমাদের, হ্যাঁ আমি যার জন্য প্রথম দিনই বলেছিলাম যে আমাদের প্যাটার্নটা রেডি করাটা হচ্ছে তার জন্য ব্লক রেডি করাটা গুরুত্বপূর্ণ। এখন এই ব্লক রেডি করার ক্ষেত্রে অবশ্যই মোটা কাগজ ব্যবহার করব, কারণ না হলে পাতলা কাগজ হলে যখন দাগটা দিব তখন সেই কাগজটা আর কি সরে যায়। আমাদের দাগটা একটু মিশে গিয়েছে, আমরা আবার দিয়ে নিচ্ছি। এই কলমের দাগ যেহেতু সহজে মিশে যায় সেক্ষেত্রে কি সাথে সাথেই কেটে নিতে হবে? হ্যাঁ, না এটা থাকে 6 থেকে 7 ঘন্টার মতো থাকে। আর আচ্ছা। পানিটা তো পানিতে ভিজালে তারপরে যাবে। আচ্ছা। জিগজ্যাগে কাটলে একটা সুবিধা যে পাশে সুতাগুলো আর উঠবে না আর কি, এটা একটা সুবিধা। আর যদি রোটারি কাটারে কাটি কিন্তু জিগজ্যাগে কাটতে গেলে নিজেকে খেয়াল রাখতে হবে মাপের ব্যাপারে, দাগের ভেতর থেকে কাটা যাবে না, তখন আবার মাপে কম বেশি হয়ে যাবে। যে আমার খেয়াল রাখতে হবে যে জিগজ্যাগের যে সিজারের যে দাঁতের যে হিসাবটা সেটা যেন একদম দাগ বরাবর বসে যায় মাথাটা। চাইলে তো নরমাল সিজার দিয়েও কাটা যাবে। নরমাল সিজারে কাটলে যেটা হবে আপু, জিগজ্যাগ সিজার ব্যবহার করলে পাশ দিয়ে যে কাটা অংশ সেখান সুতো থেকে বের সুতা হবে বের না। হবে না। কিন্তু যদি আমরা নরমাল সিজার করি তখন সুতা বের হলে সেলাই করতে গেলে এটা খুব বড় একটা মানে ঝামেলা পোহাতে হয়। আচ্ছা। বারবার সুতা সরাতে হয় এবং কোয়ালিটির একটা বিষয় থাকে, সেটা মেনটেন হয় না। আমরা এখানে চাইলে কেউ 4টা কালার কম্বিনেশন নিতে পারেন, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যায় যে মানে 3টা দিয়ে সবাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা বলেছিলাম স্কোয়ার প্যাটার্নের ক্ষেত্রে পাইপলাইনের ক্ষেত্রে জোড়া ব্যবহার করতে, কিন্তু হেক্সাগনে আবার মানে অপোজিটটা কাজ করে, সেখানে বেজোড় সংখ্যাটা নেই আমরা। আচ্ছা। নেওয়া যে যাবে না 4টা তা নয়, তবে বেজোড় নিলে দেখতে ভালো লাগে। এটা তো আমরা 3টা দিয়ে করেছি, চাইলে কেউ বড় সাইজে করতে পারে। এবং এখন এটাকে কিভাবে পিন আপ করা যায় একটা জিনিস খেয়াল করতে হবে, যে যদি সেলাই করতে গিয়ে মনে হচ্ছে যাকে এভাবেই উঠাই নিলাম আমরা সেলাই করে ফেললাম, তখন দেখা যায় সেলাই আমি কালকে রাত্রেবেলা করতে গিয়ে মানে কতবার খুলেছি, মানে আমার সাথে তো
আমার কর্মীরা থাকেন, তাদেরকে নিয়ে যখন কাজ করেছি, এই আমি পিন মেরে দিয়েছি, তারা পিন খুলে ফেলে সবগুলো একসাথে সেলাই করতে গিয়ে সব সেলাই প্যাচ লাগাইছে, আবার সেগুলো খুলছি আবার করছি। তো এর জন্য সবাইকে বলবো যে একটু করে সেলাই করবেন, একটু করে চেক করবেন যেন জিনিসটা নষ্ট না হয়। এবং এই 3টা হেক্সাগনের সমন্বয়ে যে নকশাটা আসবে সেটাকে বলছে হানিকম্ব। যত বেশি হবে ততই সুন্দর লাগবে দেখতে। এক্ষেত্রে তো চাইলে প্রতিটা হেক্সাগনের কালার আমরা বিভিন্ন কালার দিতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা অনেকগুলো কালার ব্যবহার করতে পারি, কিন্তু রিপিট করতে হবে। রিপিট বলতে যেমন আপনি যদি 4টা দিয়ে একটা তৈরি করেন, একটা ব্লক তৈরি করেন, ওই 4টাকে দিয়ে আবার মানে পুরোটার জন্য আবার রিপিট হবে। আমি দেখাচ্ছি। আমরা আগে পিন আপ করে নিয়েছি, তো এটা তো ওই যে একটু গুছিয়ে আছে কারণ পিন আপ করার কারণে, কিন্তু যখন সেলাই দিব সেলাইটা তো সোজা পড়বে এবং সেলাইয়ের পরে তো অবশ্যই আয়রন হবে। দেখেন এটা যেটা তৈরি হয়েছে এটাকে বলছে হানিকম্ব। এখন এটা তো 3টা দিয়ে হানিকম্ব হয়েছে, এই 3টাই যখন আবার আমরা রিপিট করি, খেয়াল করে দেখেন 3টাই কিন্তু রিপিট হয়েছে আবার। আমরা প্রথমে যদি এটার কথা বলি যে এটা অফ দিলাম, সেক্ষেত্রে এই যে জাস্ট এই 3টা দিয়ে কিন্তু হয়েছে। যদি বলি যে এই 3টা দিয়ে আমরা কাজ করেছি বা এখানে ঘুরিয়ে দিয়েছি আমরা, তো এটা উপরে দিয়েছি, এই 3টাকেই কিন্তু আবার রিপিট করেছি। গোলাপিটা আবার এখানে এসেছে, এটা এই কর্নারে গিয়েছে, এটা এই কর্নারে গিয়েছে। তো এর জন্যই আমরা বেজোড় নিতে বলি, কারণ বেজোড় নিলে যেটা হয় মানে কোনা কোনা আপনার প্রত্যেকটা হানিকম্বের মধ্যে প্রতিটা ঘরের সাথে খেয়াল করে দেখবেন, মধুর চাক দেখেছেন কিনা আপনারা, মধুর চাকেও কিন্তু এই ঘরগুলো ঠিক এভাবেই থাকে, মানে শ্রেণীবিন্যাস যেটা ওদের এভাবেই ঘর কোনা 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 করেই ম্যাচ করানো থাকে। ঠিক একইভাবে দেখেন আমাদের এদিকেও কোনা মিলেছে এবং এটা যে সোজা, এটা সোজাই চলে আসছে। এখন এটাকে আমরা আরো রিপিট করতে পারি, আস্তে আস্তে আরো বড় হবে, চাইলে উপরেও আমরা বসাতে পারি। ধরেন এইখানে যেটা আছে সেটাই যদি আমরা আবার এখানে রিপিট করি, তো এভাবে কন্টিনিউ রিপিট হতে থাকবে এবং একটার সঙ্গে আরেকটা জয়েন্ট। 6টা বাহুর আমরা সঙ্গে প্রথমে 3টা করে করেছি, তারপর আমরা আমরা 3টা দিয়ে কিভাবে অ্যাড করেছি। করব? এই যে 3টা করেছি, 3টার 3টার পরে কিন্তু 3টা একসঙ্গে করে অ্যাড করেছি। এখন যখন 3টা হলো, এই যে 3টা, এই 3টার ঘরের কাছেই কিন্তু আবার এটা বরাবর এটা আসছে, এটার কর্নারে এটা, এটার কর্নারে এটা। আচ্ছা, একই জিনিস কিন্তু যাচ্ছে, ওই 3টাকেই আমরা রিপিট করছি। আর যদি 6টা নেই, 6টার ক্ষেত্রে 6টাই রিপিট হবে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ক্রস ভাবে প্রত্যেকটা যাবে এবং এভাবে এভাবে, মানে যার যার লাইন ঠিক থাকবে, সোজা লাইনে সোজা। যেমন এটা যদি এখন এই পাশে দিতাম আমরা, তাহলে কি হতো, সেম জিনিসটা মিলে যেত, সেটা তো আমাকে মেলানো যাবে না, তাহলে তো জয়েন্টের যে একটা রহস্য বা চোখে লাগার মতো যে নেশাটা সেটা তো আর থাকবে না। তো যার জন্য আমরা গ্যাপে দিয়েছি, কিন্তু দেখেন কর্নার কর্নার, মানে এটার পরে আরেকটা অন্য কালার আসবে, তারপরে আবার চলে যাচ্ছে, তো এভাবেই রিপিট হতে থাকবে। যদি আমরা এটাকেই খুলে দিই, দেখেন আমি যদি আরো বাড়াতে চাই, আমাদের এটা তো সুইং করা, এখন এটাকে যখন আমরা আরো বাড়াবো তখন যেটা হবে, আগে আমার এটা আসবে, কারণ এখানে যদি এটা দিতাম সেম চলে আসবে, তখন তো তাহলে এই জয়েন্টের কোনো মানে হয় না। এই জন্য বেজোড় নিতে হয়। আমরা বেজোড়টা নেই, দেখেন এখানে কিন্তু একটা ফুলের মতোও লাগছে টোটালটা। যদি আমরা পুরোটা সেট করি, এই নকশাটা দিয়েও কিন্তু আমরা আঁচলে যেটা করতে পারি, আমাদের যেটা করা আছে আমরা সেটা একটু দেখাই, যে আমরা 3টা, এটা কিন্তু অনেকগুলো হয়েছে, 3টা 3টা 6টা 9টা, দ্যাট মিনস এটা 9 প্যাচের হেক্সাগন। কারণ 9টা প্যাচ হয়েছে 9 প্যাচের হেক্সাগন। এখানে কিন্তু 3টা আছে, 3 টুকরো দিয়ে আমরা যে ফার্স্ট করেছিলাম, এটা হচ্ছে একটা শাড়ির আঁচল। আমরা একটু ধরেই দেখাই। তো আমাদের গতানুগতিক যে কাজ, সেটা থেকে কি এটা আলাদা একটু এক্সেপশনাল মনে হচ্ছে না, বা এখানে এটা গ্রামার মেনটেন হয়েছে। এখন যারা শাড়ি প্রেমী তারা কিন্তু চাইবেন যে আমাকে একটু সুন্দর, অন্য সবার থেকে সুন্দর লাগুক, কিংবা আমি একটা শাড়ি পরে এসেছি, তারা যেন সুন্দর করে আবার বলেন যে আপু আপনার এই শাড়িটা অন্য সবার থেকে সুন্দর, বা আপনি এটা কোথা থেকে নিয়েছেন, এই যে কথাগুলো। তো এই কথার জায়গা থেকেই অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা যে আমরা যদি গতানুগতিক হিসাবের বাইরে গিয়ে ইউনিক কিছু কাজ করতে পারি, ইউনিক কিছু প্রোডাক্ট তুলে ধরতে পারি, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা এই প্রোডাক্টগুলোকে যখন প্যাটার্ন মেনে করব,
তখন আমরা দেশের বাহিরে আমরা বায়ার ধরতে পারবো, বা তাদের যে সিগমেন্ট, যেমন এই প্যাটার্নে যদি হানিকম দিয়ে আমরা কাজ করি, এটার কুইল্ট হতে পারে, বা পোষ্য বিড়ালের দেশের বাইরে তো সবাই কিন্তু বিড়াল বিভিন্ন পালেন, ধরনের আমরা হ্যাঁ কুকুর পালেন, তৈরি করতে পারি। হ্যাঁ আমরা আরো তাদের দেখব, বসার তবে যে তার আগে আসন। নিব একটা ছোট্ট বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং প্যাটার্ন। আমরা হেক্সাগন প্যাটার্ন হেক্সাগন দিয়ে শিখছিলাম। কিভাবে হানিকম করতে হয় আমরা সেটা দেখেছি। এখন 6টা বাহুর সমন্বয়ে যেহেতু আমাদের হেক্সাগন পেয়েছি, তো সেখান থেকেই আরেকটা কথা আসলে চলে আসে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে অক্টাগন করতে পারি। আচ্ছা, তো এটা থেকে বোঝাই যাচ্ছে যে হেক্সাগন মানে যেহেতু 6টা বাহু ছিল, অক্টাগনে কিন্তু 8টা বাহু থাকবে। আচ্ছা। প্রথমে আমরা কিভাবে কি খুব করলাম? সহজ পদ্ধতি যেটা, আমরা স্কোয়ার প্যাটার্নে কাপড়গুলো কেটে নিয়েছি। মানে একদম সহজভাবে যদি যাই, আমরা ব্লক যদি রেডি করা না থাকে, যেহেতু আমাদের এখানে এখনো ব্লক নেই, আমরা হাতের কাছে ব্লকটা পাইনি, কিন্তু দেখেন এখানে কিন্তু এটা অক্টাগন। আচ্ছা। কারণ হচ্ছে আমরা এই বরাবর পেয়েছি 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা বাহু পেয়েছি। তো সহজ পদ্ধতি এটাই, যে যদি আমরা অক্টাগন কেটে নিতে চাই, স্কোয়ার শেপে যখন কাটবো, কেটে এটাকে যে 4 ভাঁজ করে নিলাম। ছোটবেলায় এরকম করে আমরা পুতুলের জামা কেটেছি মনে হচ্ছে এখন। তখন তো আসলে এরকম মাপঝোপের ছিল না, হুটহাট করেই কাটা হতো। হ্যাঁ। তখন আর কি বোঝা ছিল না যে এটা আসলে কোন প্যাটার্ন। হ্যাঁ, এটা অক্টাগন, ঠিক অক্টাগন দিয়েও হানিকম করা যাবে, কিন্তু হেক্সাগনের হানিকমটা আবার সুন্দর হয়। এভাবে যদি করি আমরা এক একটা কালার কম্বিনেশন মিলিয়ে, ঠিক একইভাবে আমাদের রিপিট হয়, 3টা মিলিয়ে সবকিছু রিপিট হয়। কিন্তু এটাও কি আমরা জোড়া অক্টাগনের করে ক্ষেত্রে মানে যেটা বেজোড়ে হয়, নিব? মেজারমেন্ট সবকিছুতেই থাকবে আপা, মেজারমেন্টটা ছাড়া আমরা কোনো কাজ করব না। আচ্ছা। এবং প্রত্যেকটার মাপই একরকম আমরা রাখবো। আমরা 3টা কালার কম্বিনেশন এখানে নিয়েছি বোঝানোর জন্য। এর মাঝে আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, আমরা কাপড় কাটতে গিয়ে কিন্তু এলোমেলো, মানে একদমই অহেতুক কিছু কাপড় পাচ্ছি। যদি বলেন এই কাপড়গুলো, মানে আপনার কাছে কি মনে হয় আপু, এগুলো কি ফেলে দিবেন? অবশ্যই সাধারণ চিন্তা থেকে বলাই যেতে পারে যে এগুলো ফেলে দেওয়া হবে। একদমই না। এটা দিয়েও খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ হবে। একদম মানে টুকরো হিজিবিজি কাপড়, যেটা কোনো কাজেরই না, মানে কোনোভাবে কোনো ছকে আনতে পারছেন না, এগুলো দিয়েও কাজ হবে। আমরা এগুলোকে জমাবো। আপনি জানবেন বোধহয় আপু, আমরা যখন মেয়েরা চুল আঁচড়াই, কিছু চুল উঠে যায়, সেগুলোকে কিন্তু অনেক মেয়েরাই আবার জমা করেন। এই যে ছোট ছোট করে জমা করে, টুকরো একটু একটু করে জমা করে, সেটা যখন পলিতে অনেক কিছু হচ্ছে, সেই চুলটা দিয়ে আবার পরবর্তীতে সেল করে কাজ হচ্ছে। ঠিক একই রকম ভাবে এগুলোকে যদি আমরা সেই জুট যদি বলি যে এইটা করতে গিয়ে আরেকটা জুট পাচ্ছি, এগুলোকে আমরা কালেক্ট করব। এবং আমরা বলতে পারি এটা একজন উদ্যোক্তার চোখে কিন্তু কিছুই ফেলনা কিছুই নেই। ফেলনা নয়। একজন উদ্যোক্তার চোখে, সেই সাথে একজন ডিজাইনারের চোখে কোনো কিছুই ফেলনা নয়। এগুলোকে দিয়েও আমরা কাজ করব। এটার কাজ দেখতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, এবং আমরা একদম শেষের দিন এগুলোকে দিয়ে ঠিক কি করা যায়, এটার যে টুইস্ট, এটার যে মজা, তখন আমরা দেখব। প্যাচওয়ার্ক দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকি। এক্ষেত্রে হ্যাঁ। আমরা কিন্তু দেখেছি কোট দেখেছি, শাড়ি দেখেছি। আপনি এইগুলোর দাম কিভাবে নির্ধারণ করেন এবং বাজারের মূল্য আপনি কিভাবে ধরেন? প্রথম কথা হচ্ছে, যেহেতু কাপড়ের কাজ হয় আপনার প্রাইসিং এ, মানে কাপড় কিনে জিততে হবে, এটা সবসময় আমরা শিখে এসেছি যে আমাদেরকে কাপড় কিনে জিততে হবে। তো এখন আপনি সোর্সিং এর ক্ষেত্রে যতটা লাভবান হবেন, যে যত কমে কিনতে পারবেন, ঠিক ততটাই আপনি লাভবান হবেন। তো এখন কথা হচ্ছে, যেহেতু টুকরো কাপড়ের কাজ, আপনি চাইলে, আমি চাইলে যেটা করতে পারি, আমরা বিভিন্ন শপে গিয়ে কথা বলতে পারি, যে তাদের অনেক কাপড় অনেক দিন স্টকে থেকে যায়, সেগুলো কিন্তু পুরনো হয়ে যাচ্ছে, ওগুলো কিন্তু ব্যবহার করা না,
কিন্তু বিষয়টা এটাই যে ওনাদের স্টকে থাকতে থাকতে দেখা যাচ্ছে ভাজে ভাজে কিছু কাপড় কেটে যায়, নষ্ট হয়, ওনারা ওইগুলোকে নিয়ে খুব ঝামেলাই থাকেন, যেটা আমরা উদ্যোক্তারাও থাকি যে একটা কাপড় যদি সেল না হয়, 6টা এনেছি, একটা রয়ে গেছে, ওই একটাকে নিয়ে মনে হয় এটা কবে সেল হবে, চোখের সামনে দেখতেও বিরক্ত লাগে। তো সেটাকে আমরা কিন্তু সেল করে দিতে পারি, যারা প্যাচওয়ার্কের কাজ করেন তারা আবার সেটাকে কিনে নিতে পারেন। তো এই যে একটা অপরচুনিটিস, এটা হতে পারে। আর যদি আপনি নিজে কাজ করেন তাহলে তো ওটাও হতে পারে যে আপনি নিজেই কাজ করলেন, প্যাচওয়ার্কের কাজ করলেন। তো এটা একটা যেমন দিক, সম্ভাবনা। ঠিক একইভাবে আরেকটা যে বিভিন্ন শপ থেকে কালেক্ট করতে পারেন, আরেকটা হতে পারে গার্মেন্টসের সেক্টর থেকে জুট কাপড় বের হয়, সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো ওই কাপড়টা যখন কিনে নিয়ে আসছেন আপনি প্রাইসিং এ কিন্তু জিতে থাকছেন। কিন্তু আপনি যদি একদম নতুন কাপড় কিনে এরকম একটা কাপড় তৈরি করেন, তখন কিন্তু আপনি অনেকটা মানে বাধা, একটা লিমিটেশনের মধ্যে থাকবেন প্রাইসিং এর ক্ষেত্রে। তো যদি আবার কাস্টমার ভালো থাকে, আপনার টার্গেট পিপল যদি সেট করা থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ওইটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের প্রাইসটা আপ ডাউন করে ফেব্রিকের বিষয়। এরপরে আরো কথা হচ্ছে যে এই সম্ভাবনাটার ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন, দ্যাট মিনস আপনার শহরে যদি কোনো টেইলারিং সেক্টরকে আপনি বলেন যে এই টুকরো কাপড়গুলোকে জোড়া দিতে হবে, আপনি তাদেরকে 1000 টাকা হাতে ধরায়ও 1 গজ কাপড় তৈরি করতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন অনেকে কিন্তু সকালবেলায় রান্না করে ধান সিদ্ধ করে সারাটা দিন পার করে দিচ্ছে খোশ গল্প করে, কখনো কারোর সাথে একটু রুক্ষ মেজাজে, কখনো শান্ত মেজাজে, যেভাবে কথা বলেই তারা পার করছেন। তো তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, যে তারা বলেন যে আমরা কাজ পারি না, অ্যাটলিস্ট এই টুকরো কাপড়ের একটা, যদি আপনাকেই তাদের বোঝাইতে হবে না, কিন্তু আপনি একটা প্যাটার্ন কেটে দিয়ে আসলেন, একটা ব্লক কেটে দিয়ে আসলেন, দিয়ে বলবেন এটা দিয়ে দাগ দিবা, এই মাপে আমাকে কাপড় কেটে দিবা। একজন হয়তো কাটিং সেক্টরে কাজ করলো, আর একজন হয়তো সেগুলোকে রিঅ্যারেঞ্জের কাজ করলো যে কোনটা কোনটা গোছাতে হবে, আর একজন হয়তো সুইং এর কাজ করলো। আপনি দেখেন এই সেক্টরেই কিন্তু 3টা মানে কাজের জায়গা তৈরি হলো, যে কাজটা কাটিং, কিন্তু খুব দ্রুতভাবে রিঅ্যারেঞ্জ হচ্ছে। এবং কাজও দ্রুত হয়ে যাবে। আর সেই সাথে কেউ কিন্তু আবার সেটাকে কর্মসংস্থানও হচ্ছে। কাজের সাথে যে সেলাইগুলো হয় সেই সেলাইটা আবার চলে আসলো। একজন হয়তো মা, দাদি, ফুপু কারোর কাছ থেকে সুই সুতার কাজ শিখেছেন, সেখানে সেলাই হচ্ছে, আমরা দেখি। তো এভাবে এক একজন যদি এক একটা কাজ করেন, এখানে কিন্তু কাজের একটা সেক্টর তৈরি হলো। অনেক ক্ষেত্রে অনেক মানে অনেকাংশেই আমরা দেখি গ্রামাঞ্চলে কিন্তু কিছু মহিলারা থাকেন বিধবা বা স্বামী পরিত্যক্তা কিছু মহিলা থাকেন, এরকম আরো সুযোগ সুবিধা বঞ্চিত অনেক নারীরা থাকেন যারা কাজ খুঁজে, মানে হয়তো পড়াশোনা করেনি, শিক্ষিত না, মানে তথাকথিত আমরা যেটা বলি। তো তারা কিন্তু এসে অফিসে কোথাও জব করবেন এরকম না, কিন্তু তাদেরকে যদি আমরা কাজে লাগাই, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পারিশ্রমিকের যে বিষয়টা আসছে, তাদেরকেও যেন সম্মানিত করতে পারি, আমাদের কাজও যেন উঠে আসে। তো এই দুটো কম্বিনেশনে তখন কিন্তু আমার প্রাইসিংটা নির্ধারণ করা হচ্ছে যে 1 গজ কাপড় আমি তাদেরকে দিয়ে তৈরি করালে আমার ঠিক কত টাকা খরচ হচ্ছে, আচ্ছা, এবং কাপড়ের দাম কত গিয়েছে, সুতা দিয়ে সেলাই হচ্ছে সেই সুতাটা কতটুকু লাগছে, এগুলো তো সব এবং প্রথম থেকে ঘড়ি নোট ধরে করে রাখতে কাউন্ট হয়। হবে যে ঠিক 1 ঘন্টায় তিনি কতটুকু কাপড় তৈরি করতে পেরেছেন, তাকে আমার পারিশ্রমিকটা যেন তিনিও ঠকে না যান, তার পারিশ্রমিকটা কেমন হওয়া উচিত। তো যখন তিনি ঘড়ি ধরে কাজ হচ্ছে, তখন আপনি এগুলোকে সব এক জায়গায় করে কাউন্টডাউন করে ওইটার থেকে তারপরে আপনি প্রফিটের চিন্তা করবেন, যে আপনার যাওয়া আসার যে খরচ সেগুলো সব এক জায়গায় করবেন। আপনার ওইটা দিয়ে যদি আপনি মনে করেন যে আমি এই গজ কাপড়টাই সেল করব, সেটা হচ্ছে ভিন্ন কথা, তখন কিন্তু আপনার পোশাকের মজুরি আসছে না, জাস্ট এটার কাপড়ের মজুরি আসছে, যে আমি প্যাচওয়ার্কের 1 গজ কাপড় সেল করব কত। যেমন আমরা যদি বলি এটাকে মিনিমাম কাপড়ের কোয়ালিটি বুঝে 650 থেকে 700 টাকা গজ বিক্রি করা হয় সাধারণত। এখন এই কাপড়টা তো রেগুলার সুতি কাপড় এবং কালার উঠবে না। তো যদি এটা এমন হয় যে এটা জামদানি কাপড় দিয়ে এই হানিকমটা তৈরি হচ্ছে কিংবা স্কোয়ার প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং হানিকম যখন তৈরি হবে সেটার প্রাইসিং আরো বাড়বে। আচ্ছা, আর যখন স্কোয়ার প্যাটার্নে হচ্ছে তখন সেটা 650 থেকে 700-র মধ্যে একটা বাজেট থাকছে। এখন এটা হচ্ছে রেগুলার প্রাইস। যিনি আবার হোলসেলে এটা পারচেস করবেন তার ক্ষেত্রে কিন্তু প্রাইসিং আরো কমে আসবে, কারণ অনেকগুলো যখন তৈরি হবে একই সময়ের মধ্যে আমরা কিন্তু অনেক কাজ করতে পারছি। আমরা বলেছি যে রোটারি কাটার দিয়ে যখন কাটছি, 1 টুকরো কাপড় কাটতে গেলেও যা, আমার 4 টুকরো কাপড় কাটতে গেলেও সেই সময়, বরং প্রোডাকশন বেশি, আমার তখন কস্টিং কমে আসবে। তো হোলসেলে যিনি নেবেন তার জন্য কিন্তু প্রাইসটা কমে আসবে। তো এই যে বিষয়গুলো, আবার এই স্কোয়ার প্যাটার্নে যখন আমরা কাজ করছি, তখন সেটার যে প্রাইসিং আসবে সেটা কিন্তু সহজ কাজ করা, কিন্তু হানিকম করতে গেলে কিন্তু একটা স্টেপ ফলো করতে হচ্ছে, জোড়া লাগাতে গেলে 3টা 4টা জায়গায় জোড়া লাগাতে হচ্ছে, তখন এইটার প্রাইসিং আরো বেড়ে যাবে। সেই সাথে যারা ডিজাইনার এই কাপড়টা পারচেস করে, যেমন আমাদের একটা অলরেডি ওয়েস্ট কোট এখানে রেডি করা রয়েছে, যখন এই প্যাচওয়ার্কের কাপড় দিয়ে একটা শাড়ি হচ্ছে, একটা ওয়েস্ট কোট হচ্ছে, প্যাচওয়ার্কের এই কাপড়ের দামের সাথে
আমি যে শাড়িতে লাগিয়েছি সেই শাড়ির দামটা যোগ হবে। আচ্ছা। শাড়িতে যদি হ্যান্ড পেইন্ট থাকে সেই হ্যান্ড পেইন্টের কস্টিং যোগ হবে। দ্যাট মিনস হচ্ছে যত গুড় তত মিষ্টি। এখন আপনি কাস্টমার হিসাবে কি চাচ্ছেন, বায়ার হিসাবে কি চাচ্ছেন, আমার কাছে আপনাকে সেটা বলতে হবে, ডিজাইনার হিসাবে আমি আপনাকে সেটা তুলে ধরবো এবং সেইভাবে আমাদের প্রাইসিংটা চলে আসবে। তো যখন পূর্ণাঙ্গ একটা ড্রেস রেডি হয়ে যাচ্ছে, এই যে শাড়ির দাম, প্যাচওয়ার্ক কাপড়ের দাম, আমি একজন ডিজাইনার হিসাবে এটাকে ডিজাইন করেছি সেটার দাম, হ্যান্ড পেইন্ট হয়েছে সেটার দাম, কোনো বিডস ইউজ হলে, অর্নামেন্টস ইউজ হলে সেটার দাম, এগুলো করে প্রাইস ট্যাগ, লেভেল ট্যাগ, তার প্যাকেজিং, তার ওয়াশে আমার কত টাকা খরচ হয়েছে, টোটালগুলো হিসাব করে দেন আমরা যেটা জানি যে আমাদের সাধারণত আমরা 30% থেকে 40% 50% প্রফিটের যে জায়গা হিসাব করি, এটা প্রত্যেকটা মানুষের জায়গায় তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এই 30% 40% বা 25% তারা অ্যাড করেন। কিন্তু আমি যা দিব, আমার যে কাজ, আমার কাজের কোয়ালিটি বুঝে প্রফিটের অংশটা আসবে। বিষয়টা এমন না যে আমি আমার কোয়ালিটি এনশিওর করলাম না বাট আমি দ্বিগুণ লাভ করে ফেললাম, বিষয়টা এমন কখনোই না। আর আমরা এটাও জানি যে হস্তশিল্প বা কুটির শিল্প এগুলো একটু ডিমান্ডেবল। আমাদের দেশের এই কাজগুলো কিন্তু খুব নিখুঁত কাজ, খুব সুন্দর, এবং হাতের কাজগুলোর একটু প্রাইসটা বেশিই থাকে। তো এবং এগুলোর ডিমান্ড আমাদের বাংলাদেশের চাইতে বহির্বিশ্বে কিন্তু আরো বেশি। তো আমরা কেন তাহলে বসে থাকবো এই জায়গাটায়? আমরা তো সেই সবকিছুর সুযোগটা নিতে খরচ চাই। মিলিয়ে তারপর আপনাদের হাতে যে শাড়িটি আছে এই শাড়িটির মূল্য আপনি কত ধরবেন? আমাদের এখানে দুইটা কোয়ালিটি আছে। এখানে যেহেতু হ্যান্ড পেইন্ট আছে, এই শাড়িটার প্রাইস 4-4.5 উপরে যাবে। আবার আমাদের রেগুলার যেটা আছে, যে আমরা জাস্ট এখানে কিন্তু দুইটা ম্যাটেরিয়ালের শাড়ি, এইটা একটা ম্যাটেরিয়াল, এটা কিন্তু রেগুলার কটনে করা। তো এই যে শাড়িটার প্রাইস দেখেন, এটার জাস্ট স্কোয়ার প্যাটার্নে পার্টটা বসিয়েছে, এটাতে কিন্তু কোনো হ্যান্ড পেইন্টও নেই বা প্যাটার্নটা জাস্ট স্কোয়ার প্যাটার্নে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু স্কোয়ার প্যাটার্ন না, এটার প্যাটার্ন চেঞ্জ, তো এটার প্রাইসিং বেশি। তো আমরা এই টাইপের শাড়ি যেগুলো আছে এবং শাড়ির যে কোয়ালিটি, মানে বডির মূল যে কাপড়টা, সেটাও রেগুলার, এটা কিন্তু আলাদা। তো এটা চেয়ে এটা কিন্তু মানে বলছি না যে কোনোটা খারাপ, যার যার চয়েস অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্যের সমন্বয় করি আমরা। তো এটার প্রাইস আবার চলে আসবে 2200 থেকে 2300 রেঞ্জের মধ্যে। কিন্তু এটা কিন্তু অনেক 4.5, 5.5, 8.5, 10.5 এভাবে আর কি যত আমাদের বেশি range কাজ গুলো। করা হবে যত তত বেশি বেশি কাজ দাম। থাকবে তত বেশি প্রাইস যাবে। আচ্ছা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অক্টাগন নিয়েছি। হেক্সাগনের মতোই যদি আমরা অক্টাগনকে টার্গেট করি, আমরা যদি মেলাতে চাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে কি করব আমরা দর্শকদের বলে দেব। আমরা এই যে দেখতে পাচ্ছি যে যদি আমরা মেলাতে চাই, কালার কম্বিনেশন সেম দিতে চাই, সেম কাপড়টা দিয়ে আরেকটা প্যাটার্ন হবে। এবং দেখেন এখানে যখন অক্টাগনকে মেলানো হচ্ছে হানিকম্বের মতো, মাঝখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা কিন্তু এভাবেই থেকে যাবে, কিন্তু এটা বসবে কিভাবে, এই যে দেখেন, আমরা যদি কালার কম্বিনেশন মেলাতে চাই, আর যদি ভাবি যে না আমি ক্রস করে দিব, তাহলে বিষয়টা চলে আসবে এভাবে। এটা আপনার আমার চয়েসের উপরে ডিপেন্ড করবে যে আমি কিভাবে ম্যাচ করাতে চাচ্ছি। এবং এটাই দেখা যাচ্ছে যে আমার একটা কাপড়ে যদি বসাই 4টা অংশ জয়েন্ট দেওয়ার পরে, যদি আমরা ভাবি যে এভাবে করে জাস্ট আমি আঁচলে দিয়ে দিব কাজটা, মাঝের অংশটুকু ফাঁকাই থাকবে। এভাবেই থাকবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু, দেশ টিভিকেও ধন্যবাদ, দূরপাঠকে ধন্যবাদ, যে আমি এবং আমার মতো যারা উদ্যোক্তা আছেন, যারা ডিজাইনার আছেন বা যারা হবু উদ্যোক্তা হতে চাচ্ছেন, খুব অল্প পুঁজিতেই কিন্তু এই কাজটাকে শুরু করে নিতে পারেন। এবং আমাদের তাঁত শিল্পের জন্য এটা খুবই গর্বের একটা বিষয়, খুব সম্ভাবনার একটা বিষয়। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।